মূল্যস্ফীতিটা ওনারা কিন্তু এক্সপেক্ট করছেন যে বছরের মাঝামাঝি সময় 6.5% আসবে, কিন্তু এটা কিভাবে আসবে এটার কিন্তু কোনো ডিরেক্ট এবং ক্লিয়ার ভিশন কিন্তু সরকারের পক্ষ থেকে এই বাজেট প্রস্তাবনা আমরা দেখতে পারিনি। কিন্তু ম্যাক্রোভাবে যখন আমরা এটা অ্যানালাইসিস করছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ফিল করছি যে ইম্পোর্ট পর্যায়ে কিছু কিছু র মেটেরিয়ালের কিন্তু ট্যাক্স কমানো হয়েছে, যার জন্য আমরা এক্সপেক্ট করি যে সামনের দিকে মূল্যস্ফীতিটা কিছুটা লাঘব হবে। কিন্তু এই বাজেটটা আমাদের বিজনেস এবং অর্থনীতিকে বেগবান করার জন্য কি এটা একটা সাপোর্টিভ বাজেট হয়েছে, আমরা সেই ব্যাপারে ক্লিয়ারলি বলতে চাচ্ছি যে আমরা সাপোর্টিভ কোনো কিছু এই বাজেটটা আমরা দেখতে পাইনি। আমদানি পর্যায়ে করমুক্ত পণ্যের উপর 2% অগ্রিম আয়কর আরোপ সমীচীন হয়নি এই প্রেজেন্ট ইকোনমিক ক্রাইসিসে বলে আমরা মনে করি। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এডিপির আকার 2,30,000 কোটি টাকা, যা গত বছরের সংশোধিত এডিপির তুলনায় 6.48% বেশি। এডিপি বাস্তবায়নের হার কোভিড পরবর্তীর মধ্যে সর্বনিম্ন। আমরা দেখি রাজস্ব আদায় যখনই চাপ দেখা যায় সহজাতভাবেই বার্ষিক উন্নয়ন ব্যয় কমানোর প্রবণতা পরিলক্ষিত হয়। আমাদের প্রস্তাবনা হচ্ছে পরিচালনা ব্যয় কমিয়ে বার্ষিক উন্নয়ন ব্যয় বরাদ্দ বাড়ানো। দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত পণ্যের উপর কর বৃদ্ধি স্থানীয় শিল্পের উপরে চাপ বৃদ্ধি করবে। তৈরি পোশাক খাতের সংশ্লিষ্ট ব্যাকওয়ার্ড লিঙ্কেজেরও খরচ বাড়বে। অটোমোবাইল খাতের আমদানি শুল্ক বৃদ্ধিতে ট্রান্সপোর্ট ব্যয় বৃদ্ধি পাবে। যেহেতু বিদ্যুতের প্রায় 65% গ্যাস নির্ভর, সেহেতু স্থানীয় পর্যায়ে আমাদেরকে প্রাথমিক জ্বালানি সরবরাহের উপর গুরুত্ব আরোপ করতে হবে। এলএনজির আমদানির পর্যায়ে গ্যাসের উৎসে কর কমানো ও ভ্যাটের প্রত্যাহারের ফলে শিল্প, বিদ্যুৎ ও পরিবহন খাতে ব্যয় কমাতে সহায়ক হবে, তবে যা দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয়। আমরা চাই জ্বালানি খাতের বাজেট অফশোর ও অনশোর উৎপাদনের জন্য বরাদ্দ ও ব্যবস্থা গ্রহণের দাবি করছি। পক্ষান্তরে বিদ্যুৎ খাতের বাজেট বরাদ্দ কমানোর দাবি করছি। শিক্ষা খাত 2025-26 অর্থবছরের বাজেট শিক্ষা খাতে বরাদ্দ কমিয়ে 82,966 কোটি টাকা করা হয়েছে। গত বছরের এই বরাদ্দ পরিমাণ ছিল 74,356 কোটি টাকা। শিক্ষা খাতের এই বাজেট বৃদ্ধি উৎপাদন ও কর্মমুখী শিক্ষা বিস্তারের জন্য সহায়ক হবে। এ বরাদ্দ গবেষণা ও উন্নয়নে আরও বেশি ব্যয় করা প্রয়োজন। রাজনৈতিক অস্থিরতা, চলমান বাণিজ্য ও অর্থনৈতিক সংকটকালীন সময়ে আইএমএফের শর্ত অনুযায়ী বিভিন্ন খাতের কর অব্যাহতির প্রত্যাহার করা হলেও সিএমএসএমইর জন্য কোনো রোড ম্যাপ নেই, যা একটি নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা মনে করি। রাজনৈতিক অস্থিরতা, ভারতের সাথে নন ট্যারিফ ব্যারিয়ার এবং আইএমএফের শর্তানুসারে কর অব্যাহতির সীমিতকরণ সহ কিছু চ্যালেঞ্জ বাজেট বাস্তবায়নে প্রভাব ফেলতে পারে। বিনিয়োগ, ডুইং বিজনেস পরিবেশ উন্নয়ন, সিএমএসই এবং ব্যাংকিং খাত সংস্কারের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই। এসব পদক্ষেপ বাজেট বিবেচনা করা হলে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ ইতিবাচক ধারায় ফিরত বলে ঢাকা চেম্বার মনে করে। আমরা এই বাজেট থেকে ম্যাজিক্যাল কিছু কিন্তু খুব অ্যাগ্রেসিভ কিছু এক্সপেক্ট করছিলাম না। কিছু জিনিস যেটাকে আমরা ডিরেক্ট ইম্প্যাক্ট বলবো না, ম্যাক্রোভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু কর কমানো হয়েছে। এলএনজিতে ইম্পোর্ট ট্যাক্স কমানোতে আমরা মনে করছি সামনের দিনগুলোতে কিন্তু আমাদের মূল্যস্ফীতি কমিয়ে নিয়ে আসার জন্য কিছু পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। আপনি যেমন আমাদের ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালের জন্য কিন্তু আগাম করটা 3% থেকে 2% করা হয়েছে। এগুলো ইভেনচুয়ালি নেক্সট কিছু মাসের মধ্যে আপনারা দেখবেন যে আমাদের মূল্যস্ফীতিকে কিছুটা কমিয়ে নিয়ে আসার জন্য কিন্তু সাপোর্ট করবে। কিন্তু ওভারঅল আপনি যদি বলেন যে এই একদিকে কিন্তু আমরা বারবার বলছি আমাদের ইনভেস্টমেন্টস, প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টস কমে যাচ্ছে, বি ইট লোকাল অর বি ইট এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টস, এবং এটার বাড়ানোর আমাদের অর্থনীতির গতি বাড়ানোর কিন্তু আমাদের বাড়ানো ছাড়া কিন্তু কোনো উপায় নাই, ঠিক না? কিন্তু ক্লিয়ারলি কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের ব্যবসার এগেনস্টে আমাদের টেক্সটাইল এবং গার্মেন্টস ফিল্ডে কিন্তু আমরা বারবার শুনে আসতেছি যে আমাদের কিন্তু ওনারা গ্যাস পাচ্ছেন না, পাওয়ার পাচ্ছেন না। সো উল্টা কিন্তু এখানে কিন্তু ওদের কিছু কিছু কর এবং ট্যাক্স কিন্তু আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। অনলাইন ট্রানজ্যাকশনের উপরে 5% থেকে 15% করা হয়েছে। আপনি যদি আমাদের টোটাল দেশের অর্থনীতিতে এখনও অনলাইন ট্রানজ্যাকশন ইজ ভেরি মিনিমাল,
5% থেকে 15% করাতে স্বাভাবিকভাবে কিন্তু আমাদের অনলাইন ট্রানজাকশনের উপরে কিছুটা এটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এসএমই খাতের জন্য 15,000 নতুন উদ্যোক্তা ক্রিয়েশনের একটা টার্গেট করা হয়েছে এবং আগামী 3 বছরে 25,000 নতুন এই এসএমই উদ্যোক্তাদেরকে দক্ষতা এবং প্রযুক্তিগত শিক্ষা প্রদান করা হবে। এটাকে কিন্তু আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমরা বারবার যেটা বলি যে এসএমই খাত যেটা আমাদের দেশের টোটাল ওয়ার্কফোর্সের অলমোস্ট 50%কে এমপ্লয় করে এবং আমাদের ডেটাতে বলে প্রায় 80 লক্ষর উপরে কিন্তু প্রতিষ্ঠান আছে যেটা এসএমই খাতে কাজ করে। এইটার বরাদ্দ এবং এইটার প্রতি আরও সুনির্দিষ্ট, এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরেকটু সুনির্দিষ্ট রোডম্যাপ আমরা এক্সপেক্ট করেছিলাম, যেটা কিন্তু এই বাজেটে প্রতিফলিত হয়নি। ব্যক্তিগত কর যে আয়কর যেটা ধরা হয়েছে, এই জিনিসটাকে ওনারা একটু সিম্পলিফাই করতে গিয়ে যে 5%-এর লেভেলটা উঠিয়ে দিয়েছে, এর মধ্যে কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট পড়বে আমাদের মিডল ইনকাম গ্রুপ যেই ট্যাক্স পেয়ার্স আছেন তাদের প্রায় 50%-এর উপরে আগামী বছর থেকে ট্যাক্স বেড়ে যাবে। দিস উইল বি আওয়ার এটার সাথে সাথে আপনি জানেন যে আমাদের যেসব ব্যক্তি মালিকানাধীন ব্যবসাগুলো আছে, এইটার টার্নওভার কর মানে হলো আপনি ব্যবসায় প্রফিট করেন আর না করেন, সেটা 0.25% ছিল, ওখান থেকে একবারে লাফিয়ে এটাকে 1% করা হয়েছে। সো আমার এই যে পুরান ঢাকা ভিত্তিক এবং আমার যেই বিজনেস কমিউনিটি, একটা হিউজ কমিউনিটি কিন্তু হলো ব্যক্তি মালিকানায় ট্রেড করেন। এখানে আপনি যদি কেউ 100 কোটি টাকা ব্যবসা করে, আপনি ব্যবসা লাভ করেন আর লস করেন, 25 লক্ষ টাকা আপনাকে আগে কিন্তু কর দিতে হতো, সেটা 1 লাফে এখন 1 কোটি টাকা হয়ে গেছে। সো ইট উইল হ্যাভ আ ভেরি ব্যাড ইম্প্যাক্ট। মূল্যস্ফীতি কমাতে গিয়ে যদি আপনি ইকোনমি বন্ধ করে দেন, তাহলে ওই যে মাথা ব্যথা আমি মাথা কেটে ফেলে দিলাম, তোমাদের ব্যবসা করার দরকার নেই, তাহলে মূল্যস্ফীতি কমে যাবে। তো এটা তো ঠিক হচ্ছে না। লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার জন্য কিন্তু বেশ নেগেটিভ কিছু জিনিস ট্যাক্স ইলেকট্রনিক্সের উপরে বাড়িয়ে দেওয়া হয়েছে, আপনার তুলার উপরে কিন্তু ট্যাক্স স্ট্রেট ট্যাক্সটা বাড়ানো হয়েছে। এগুলো কিন্তু আমরা সরকারকে পুনর্বিবেচনা করার জন্য বলবো। ব্যাংকিং খাতে যে কস্ট অফ বরোয়িং যে একটা অ্যাবনর্মাল লেভেলে রয়ে গেছে, এই লেভেলটাকেও কিন্তু অগ্রাধিকারভাবে কিন্তু সরকারকে দেখতে হবে। 10%-এ আছে, এটা কিন্তু 6%, 6.5% আসলে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু একটা নিঃশ্বাস ফেলার জায়গা পাবো। কিন্তু 10%-এর জায়গায় যদি এটা 8%-এও নামে, তাও কিন্তু ব্যবসা চলবে। আপনাকে কিন্তু দেশের অর্থনৈতিক গতি যদি আপনি বন্ধ করে দেন, আপনি ওই দিকটায় যদি দেখেন, ওই দিকটায় আপনি মূল্যস্ফীতি কমানোর জন্য সব করছেন, কিন্তু ব্যবসায় বেগবান এবং গতি আনার জন্য কিন্তু আপনি ক্লিয়ার কোনো ডাইরেকশন দেন নাই। আমার যদি টাকা থাকে, আমি ঠিক আছে তাহলেও 10 টাকার মাল 10 টাকার জায়গায় 10% থেকে 8%-এও 8% কিন্তু আমি টিকতে পারবো। কিন্তু আমার ব্যবসায় যদি বন্ধ হয়ে যায়, আমার কর্মসংস্থানের সুযোগ যদি কমতে থাকে, তখন আপনি 6.5 হয়েও তো আমার তেমন একটা লাভ হচ্ছে না।